অন্তর্বর্তীকালীন সরকার ৩ মাস পেরিয়েছে। এই ৩ মাসে আমরা বিভিন্ন সময়ে নানান ক্ষেত্রে সংস্কারের কথা শুনেছি। সেই সংস্কার আমরা কতখানি বাস্তবায়ন করতে পারছি সেটি নিয়েও এখন চলছে আলোচনা সমালোচনা। এমনকি উপদেষ্টা পরিষদের নতুন উপদেষ্টা দ্বারা যুক্ত হয়েছেন সেটি নিয়েও আছে নানান রকমের সমালোচনা। সবকিছু মিলিয়ে আমরা কতখানি সংস্কার চাইছি কিংবা সেই সংস্কার কতখানি বাস্তবায়ন করতে পারছি এই নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যায় আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, সংস্কার ও বাস্তবায়ন নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন সর্দার ফরিদ আহমদ, সিনিয়র সাংবাদিক, এবং আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শরীফুজ্জামান শরীফ, আপনি যেহেতু রাজনীতি নিয়ে কাজ করছেন, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, নতুন যে পট পরিবর্তন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, সেই রাজনীতিতে আমরা বারবার যে শব্দটি ব্যবহার করেছি সেটি সংস্কার, অর্থাৎ আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা বলেছি আমাদের সংস্কার প্রয়োজন। অবশ্যই সেক্ষেত্রে নির্বাচন বা সুষ্ঠু একটি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আমাদের কথা ছিল। সেটি আমরা পেরেছি কিনা অন্তর্বর্তীকালীন সরকার বিগত ৩ মাসে সেই সংস্কারগুলো দৃশ্যমান করতে পেরেছে কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। এবারের যে সরকারটি দায়িত্ব গ্রহণ করেছে তার প্রেক্ষাপটটা অনেক ভিন্ন। মানুষের দীর্ঘদিনের রাষ্ট্রের কাছ থেকে নানা রকমের বঞ্চনার পরে একটা নতুন সরকার এসেছে এবং তার জন্য আমাদেরকে বিপুল প্রাণহানি, বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি স্বীকার করে আমরা নতুন একটা যুগের দিকে, নতুন একটা পথের দিকে পদার্পণ করেছি। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের প্রত্যাশাটা অনেক বেশি, এই কারণে যে টানা ১৫ বছর একটা সরকার জনগণের কোনো রকমের মতামত ছাড়াই তারা রাষ্ট্র ক্ষমতায় চেপে বসেছিল এবং তারা তাদের যে টার্গেট সেটি ফুলফিল করার জন্য নানা রকমের পথ এবং পদ্ধতি অবলম্বন করেছে। তারা একদিকে মানুষের ভোট ছাড়া ক্ষমতায় ছিল, নির্বাচন দিয়েছে, আবার দেখা গেছে নির্বাচনের আগের দিন রাতে রাষ্ট্রের সমস্ত মেকানিজমকে ব্যবহার করে আগের রাতে তারা ভোট করে ফেলেছে। আবার নিজেদের প্রার্থীদেরকে ডামি প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিয়ে পুরো পার্লামেন্টটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আবার কখনো কখনো ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্টের মেজরিটি, যারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপিরা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা গঠন করে ফেলতে পারত, সেই ধরনের অবস্থা হয়েছে। সুতরাং এবারের প্রেক্ষাপটটা যেমন ভিন্ন, মানুষের প্রত্যাশার জায়গাটাও তেমন ভিন্ন। আমি মনে করি যে শুরুতে আমরা যে কাজটি করতে পেরেছি এটি বেশ ইতিবাচক এবং আশাব্যঞ্জক ছিল। সময় যত যাচ্ছে রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে সরকারের যে টিমটা আছে সেই টিমের বেশ কতগুলো দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আপনাকে খেয়াল রাখা দরকার যে একটা দেশ পরিচালিত হয় রাজনীতিবিদদের মাধ্যমে, এটি হচ্ছে পৃথিবীর সব জায়গায় স্বীকৃত নিয়ম এবং প্রত্যাশা। আমাদের এখানে যারা ৩ মাস আগে দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রায় বড় অংশেরই রাষ্ট্র পরিচালনায় পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না। তবে জনগণের প্রত্যাশাকে সামনে রেখে এবং এই ধরনের একটা পরিস্থিতিতে অসংখ্য শহীদের আত্মদান যাতে বিফলে না যায় সেই কারণে লাইনচ্যুত রাষ্ট্রটাকে লাইনে নিয়ে আসার জন্য তারা একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আমরা কাজগুলো শেষ করে আমরা আমাদের সেখানে আপনি যে কথা বলছিলেন যারা আসলে উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব গ্রহণ করেছেন তারা কেউ রাজনীতিবিদ নন, সেটি নিয়ে কিন্তু গেল ৩ মাসে আমরা কোনো অভিযোগ শুনিনি। হঠাৎ করে কেন সবার মনে পড়লো? এখন এই জায়গাটায় আমি যেটা মনে করি যে একেবারে সবাইকে যে রাজনীতিবিদ হতে হবে আমি সেটি মনে করি না। একজন ব্যবসায়ী তিনি রাজনীতিতে আসতে পারবেন না, আপনার সংবিধান সেই ধরনের কোনো বাধ্যবাধকতা অথবা কোনো বাধা দেয়নি। তবে রাজনীতির মধ্য দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হওয়া উচিত। আমি গত 2 দিন 3 দিন ধরে যে বিতর্কগুলো আসছে, অমুককে কেন ক্যাবিনেটে নেওয়া হয়েছে, উপদেষ্টা করা হয়েছে, আমি মনে করি যে 54 বছর বয়সের একজন মানুষকে যিনি দেশের সীমা পেরিয়ে সারা পৃথিবীতে তার জায়গা থেকে আলো ছড়াচ্ছিলেন, সেই মানুষটাকে ডেকে এনে আমরা অথবা আন্দোলনরত শিক্ষার্থীরা দায়িত্বটা দিয়েছে। দায়িত্ব পাওয়ার পর আসলে তারা যা সংস্কার করতে চেয়েছিলেন সেটি অন্তত দৃশ্যমান হওয়ার কথা ছিল। ওই জায়গাটায় আসি যে তাকে দায়িত্ব দেওয়ার পর তার টিমটা কিভাবে হবে এই দায়িত্বটা তার উপরে ছেড়ে দেওয়া উচিত এবং উচিত ছিল। টিমটা কিভাবে গঠিত হবে সেটি তার উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত নানা অ্যাঙ্গেল থেকে নানা রকমের মত, অভিমত,
ক্ষুব্ধ প্রতিক্রিয়া, এই জিনিসগুলো আমরা দেখছি। এবং সময় যত যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো দাবি বা কতগুলো প্রত্যাশা এখানে তুলে ধরা হচ্ছে, যে কাজগুলো প্রত্যাশা পূরণ করতে গেলে সরকার তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্মটি আছে, এবারের গণ অভ্যুত্থানে পায়োনিয়ার ছিলেন তারা, তাদের ডাকে আমরা নেমেছিলাম, প্রায়োরিটির জায়গাটা তাদের। তবে সরকারকে কাজে সহযোগিতা করার জন্য প্রথম যাদের দায়িত্ব, সেই দায়িত্বটাই হচ্ছে এই শিক্ষার্থীদের। আমি গত 2 দিন ধরে দেখছি যে হঠাৎ করে এই উপদেষ্টা মণ্ডলীতে কিন্তু তাদের যে প্রথম 3 মাস আগে যেভাবে বলেছিলেন তাদের কিন্তু প্রতিনিধি ছিল, আজকে হঠাৎ করে এসে আবার তারা বলছেন যে আমাদের আরো প্রতিনিধি নিতে হবে। এই জায়গাটিতে আমি একটু আসতে চাই সর্দার ফয়েদ আহমদ আপনার কাছে, যেটি বলছিলেন শরীফুজ্জামান শরীফ, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আসলে আমরা এই নতুন প্রেক্ষাপট পেয়েছি, রাজনৈতিক বাস্তবতায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে হঠাৎ করে কি এমন হয়ে যাচ্ছে যে আসলে কেন আপনার কি মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কিংবা উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের সাথে ছাত্রদের এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে? না, আমি এটার সাথে একমত নই। এই কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, বিশেষ করে যখন জাতীয় নাগরিক কমিটি গঠন হলো তখন কিন্তু স্পষ্ট বলেছে তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, আসলে আমরা সেই প্রেশার কি কারণে অকারণে দেওয়া যায় না, আমি কথাটা শেষ করিনি। সেটি হলো আমরা সারফেস অনেক নিউজ দেখি, কিন্তু ভেতরে আরেক ধরনের খবর থাকে। খবরের পেছনে যে খবরটা সেটা আসলে মিডিয়াতে ওইভাবে আসে না। আপনি নিশ্চয়ই চিন্তা করে দেখুন, সবাই কিন্তু একটা জিনিস কথা বলছে, বিতর্ক হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে, ফাইনালি কিন্তু সবার একটা টার্গেট কিন্তু ইউনূস সরকার যাতে ব্যর্থ না হয়। বিএনপির প্রধান যিনি, উনি বারবার বলছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু সরকারের সমালোচনা করছে, আবার চাপও দিচ্ছে যে দ্রুত রোডম্যাপ দেন। ছাত্ররা যেটা চাচ্ছে, যে তারা যা চাচ্ছে সেখানে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে, দ্বিমত তৈরি হয়েছে, ভিন্নমত তৈরি হয়েছে। বিশেষ করে দুটো ইস্যুতে তো হয়েছেই, এটা হলো প্রেসিডেন্টের পদচ্যুতি এবং সংবিধান নতুন করে লেখা। এইখানে তাদের একটা বিতর্ক তৈরি হয়েছে। কিছু উপদেষ্টা নিয়োগের ব্যাপারে একটা বিতর্ক তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই প্রেশার গ্রুপ হিসেবে ছাত্ররা থেকে যেতে হবে তাদেরকে। কেন থাকতে হবে জানেন? যদি কোনো কারণে এই সরকার ফেল করে, এই ছাত্রদের পরিণতি কি হবে আমার আপনার চেয়ে ওরা ভালো করে জানে, কারণ ওরা জীবনের ঝুঁকি নিয়ে এই মাঠে নেমেছিল এবং সেই ঝুঁকিটা শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে এমন নয়, চূড়ান্ত পর্যায়ে ঝুঁকি রয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর কিন্তু একই ধরনের ঝুঁকি রয়েছে। আপনি ধরুন কোনো কারণে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলো, বিএনপির কি হবে? লাভ না লোকসান? নিশ্চয় ভয়াবহ লোকসান হবে এবং এই দলটি একটা অন্য ধরনের সমস্যা আবার পড়বে। যার কারণে মির্জা ফখরুল পরিষ্কার বলেছেন, বিশেষ করে গত পরশুদিন সম্ভবত উনি বলেছেন যে এই সরকারকে সময় দিতে হবে এবং উনি বলেছেন যে 17 বছরের জঞ্জাল 17 দিনে শেষ হয়ে যাবে, এমন কথা না। তারা কিন্তু নির্বাচনের জন্য যথেষ্ট তাড়া দিচ্ছে। এবং আমি কথাটা শেষ করি একটু, সেটি হলো তারা কেন তাড়া দিচ্ছে? একটা নির্বাচন, একটা রাজনৈতিক দল এটা থাকবেই, এরা একটা রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটা একটি স্বাভাবিক। কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো মিডিয়ায় দেখেছেন যে এই একটা ঘটনা ঘটেছে, সেটি হলো যে বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিরোধে জড়াতে চায় না, কারণ বিএনপির এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, জামাত এবং বৈষম্য বিরোধী একটি পক্ষ, বিএনপি আরেকটি পক্ষ, বিভিন্ন ইস্যুতে এই ধরনের একটা পক্ষ বিপক্ষ বা প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে। কিন্তু বিএনপি চিন্তা করছে যে এই সময় এই বিরুদ্ধে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এতে অন্তর্বর্তীকালীন সরকার সংকটে পড়তে পারে, আর এটা একটা নির্বাচনী কৌশল হতে পারে, কারণ এখানে অনেক ধরনের হিসাব নিকাশ। আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, রাজনীতিটা এমন একটা জিনিস, বা এখন যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান, আজকে আমরা রাজনৈতিক যে বিশ্লেষণ এখানে আপনার টেলিভিশনে দিচ্ছি, দেখবেন কালকে বা পরশু পাল্টে যেতে পারে। খুব দ্রুত পাল্টানোর একটা আশঙ্কা বা সম্ভাবনা। যখন আমরা সমীকরণ পাল্টে যাওয়ার আশঙ্কা কিংবা সম্ভাবনার কথা বলি, শরীফুজ্জামান শরীফ, আমরা অনেক ধরনের সংস্কারের কথা বলছি, আপনি নিজেও বলছিলেন কিংবা যেটি বলছিলেন সর্দার ফয়েদ আহমেদ, যে আমাদের একটা সময় সংবিধান সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার করলে নির্বাচন যদি বিলম্বিত হয়, যেহেতু সংবিধান সংস্কার করা আসলে খুব একদিন দুদিনের কাজ নয়, সেক্ষেত্রে আসলে নির্বাচন বিলম্বিত হলে আবারও যে সমীকরণ পাল্টে যাওয়ার আমরা আশঙ্কা করছি সেটিও ঘটতে পারে কিনা? ধন্যবাদ। প্রথমত আমরা আলোচনাগুলো করি কোন
খবরের উপরে ভিত্তি করে যে মেসেজগুলো পাবলিকের কাছে আসে, আপনি আপনার পেশাগত কারণে আপনি একজন সাংবাদিক হিসাবে পেছনের অনেক খবর আপনার কাছে জানা আছে, কিন্তু পাবলিকের কাছে যে বিষয়গুলো আসে পাবলিক সেগুলো নিয়েই আলোচনা করে। ভেতরের খবর সবগুলো পাবলিকের পক্ষে জানার সম্ভাবনা, জানার হয়তো কখনো কখনো প্রয়োজনও নেই। সুতরাং যে খবরগুলো আসছে, আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করছে, উত্তরবঙ্গের সড়ক অবরোধ করছে। এখন এই জায়গাটা যদি আপনি দেখেন যে তারা সরকারকে সহযোগিতা করছে, কিন্তু পাবলিক পারসেপশনটা কি, পাবলিকের ভেতর থেকে কি মেসেজ যাচ্ছে, যে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এই জায়গাটায় কেন চলে গেল? আমরা কিন্তু এর আগে দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা এই যে গণ অভ্যুত্থানের টোটাল ক্রেডিটটা কিন্তু তিনি শিক্ষার্থীদের কথাই বলেছেন, কিন্তু এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ, আপনারা সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে কে অংশগ্রহণ করেনি? আপনার মনে আছে যে এক দফা যেদিন শহীদ মিনারে ঘোষিত হলো তার আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটা ছবি, একজন মা তার 2-2.5 বছর বয়সের একজন সন্তানকে কাঁধের উপরে নিয়ে তিনি শহীদ মিনারে যাচ্ছেন, হাতে একটা পানির বোতল, শিশুটি ঘুমাচ্ছে। আমি এই গণ অভ্যুত্থানে ওই শিশুর কন্ট্রিবিউশনটাকে আমি রিকগনাইজ করতে চাই। অর্থাৎ এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের পার্টিসিপেশন ছিল। সুতরাং যখন আপনি শুধুমাত্র শিক্ষার্থীদেরকে এই ক্রেডিটটা দেবেন, তখন তাদের মধ্যে হয়তো তাদের যে অবদানটা এটি তারা অতি মূল্যায়ন করতে পারে এবং তার কারণে প্রতিক্রিয়াটা দেখাতে পারে। আমি যেটা বলছি যে গতকালকে রাত পর্যন্ত, ভোর পর্যন্ত ঢাকার পঙ্গু হাসপাতালের সামনে যেটি ঘটলো, এটি কি আসলে স্বস্তিকর? মোটেই না। আপনি রাজপথ বন্ধ করে দিয়ে আসলে কোন আন্দোলনে আমরা দ্বিতীয়ত হচ্ছে তার আগেরটা দেখেন, আপনি ব্রিটিশ হাই কমিশনার তিনি হাসপাতালে গেলেন এবং তিনি কিভাবে বেরিয়ে এলেন? অন্তত তার এই যে অভিজ্ঞতাটা, এই ঘটনার ভেতর থেকে তিনি যেটুকু শিখলেন, তিনি দেখলেন যে তার পাশে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠে একদল তরুণ লাফাচ্ছে। তিনি এই কথাগুলো, এই অভিজ্ঞতাগুলো আর কেউ শেয়ার না করুক, তিনি তার বাসায় তার স্ত্রীর কাছে তো বলবেন। তো এই ঘটনার ভেতর থেকে আপনার ইমেজটা কি বাড়ছে না কমছে? আমি দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায়, আমি হয়তো খুশি হতে পারি যে সরকার স্মুথলি চলছে, ছাত্রনেতারা তাদের কাজগুলো করছে। আমি আপনাকে মনে করিয়ে দেই, এই যে বিক্ষোভটা শুরু হয়েছে গত জুন মাস থেকে, শিক্ষার্থীরা রাস্তায় জুলাই মাস থেকে, আজকে নভেম্বর পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত এই শিক্ষার্থীদেরকে আপনার লেখাপড়ার টেবিলে বসাতে হবে না? তারা কি অনবরত রাস্তার উপরে দাঁড়িয়ে শুধু বিক্ষোভই করতে থাকবে? যেটি সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং আপনি যদি মনে করি আমরা যে না সরকার কাজগুলো করছে, শিক্ষার্থীরা সহযোগিতা করছে, না, আমি কোনো কোনো জায়গায় দেখি দুই পক্ষ। আমি আবার মনে করি যে যেহেতু আপনি প্রধান উপদেষ্টাকে, ওই কথাটা আবার বলি, যে 84 বছর বয়স্ক একজন মানুষকে এনে দায়িত্বটা দিয়েছেন, সুতরাং কোনো কোনো জায়গায় আপনাকে খেয়াল করতে হবে, আপনি পাহারাদারের ভূমিকা পালন করবেন। আপনি এইটিকে, এই গণঅভ্যুত্থানটা যাতে বেহাত হয়ে না যায় তার জন্য আপনি সার্বক্ষণিকভাবে এটিকে নজরদারির মধ্যে রাখবেন। কিন্তু কতগুলো ঘটনা, প্রতিক্রিয়া, এটাকে আমি নজরদারি বলতে রাজি। আচ্ছা, ঠিক কোন কাজটি আসলে আমাদের শুরু করার প্রয়োজন ছিল, গুরুত্বপূর্ণ যেই কাজটি আমাদের সবার আগে করা উচিত ছিল, সেটি আমরা অনেকখানি আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি কিনা, সেরকম কিছু ঘটছে কিনা? সদা ফয়েদ আহমদ, এই যে কথাগুলো বলছি, আসলে আমরা ঠিক যেখান থেকে সংস্কার করার প্রয়োজন ছিল কিংবা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলে ঠিক যেই জায়গাটিতে আমাদের সংস্কার শুরু করার কথা ছিল সেখানে সংস্কার না করে আমরা খানিকটা কি অন্যদিকে ধাবিত হচ্ছে কিনা, এবং সে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজও খানিকটা সংকটে পড়ছে কি? আমরা কোন দিকে দাবিত হচ্ছে সেটা যদি বলতেন তাহলে এই যে দাবি দেওয়াগুলো বারবার হচ্ছে, সরকারের সাথে ছাত্রদের এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার, এক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। প্রথম কথা হলো দাবি দেওয়া থাকবে, এটা স্বাভাবিক, সরকারের কাছে দাবি দেওয়া জানাবে। এবং আপনি লক্ষ্য করেছেন যে তারা কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠে স্লোগান দিয়েছে। পুলিশ কি অ্যাকশনে গিয়েছে? বা সরকার এটা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে? ফরিদা আক্তার আজকে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যিনি একজন উপদেষ্টা। উনি বলেছেন আমাদের ভুল ত্রুটি হয়েছে এবং এই যারা আহত হয়েছে তাদের ব্যাপারে আমাদের আরো যত্নশীল হওয়া দরকার ছিল, আরো খোঁজ খবর নেওয়া দরকার ছিল। আমরা কিন্তু গত 17 বছর এটা দেখিনি। কোন সরকার তার ভুল ত্রুটি স্বীকার করে সমাধানের লক্ষ্যে এগিয়েছে আমরা কোথাও দেখেছি? আমাদের জন্য খুব ইতিবাচক। এবং এটা ঠিক, ছাত্রদের এই বিক্ষোভ এবং আহতদের এই বিক্ষোভের কারণও রয়েছে। কারণ আপনি আজকে কিন্তু একজন মৃত্যুর খবর এসছে, আজকেও একজন সিএমএসে চিকিৎসাধীন ছিলেন, একজন শিক্ষার্থী, উনি মারা গেছেন, যশোরের বাড়ি।
আব্দুল্লাহ নাম ওনার। এখন আমরা এটুকু জানি বাংলাদেশের 10টি সিএমএইচে 887 জন এখনও চিকিৎসাধীন। এর অর্থ হলো সিএমএসে যারা 3 মাস ধরে চিকিৎসাধীন তাদের অবস্থা একটু ক্রিটিক্যাল, না হলে এতদিন চিকিৎসা থাকার কথা ছিল না, একটি দিক। আর অন্যান্য হসপিটালে প্রচুর লোক চিকিৎসাধীন রয়েছে। এখন তাদের যথাযথ ট্রিটমেন্ট এবং তাদের চিকিৎসাটা ঠিকমতো হওয়ার ব্যাপারে মানে দাবি জানানো এটাই স্বাভাবিক। ছাত্ররা কেন দাবি জানাচ্ছে এত স্ট্রংলি? কারণ ছাত্ররা মনে করে সবচেয়ে কাছে এরা তাদের, কারণ তাদের ডাকে এই সমস্ত মানুষ আন্দোলনে নেমেছে এবং আহত হয়েছে। এখন চিকিৎসা হবে না, যেমন আছে সামনে হসপিটালে পড়ে থাকবে, সেই সুযোগও নেই। সেটিকে ছাত্রদের মেনে নেওয়া উচিত আপনি মনে করেন? প্রতিবাদ করা উচিত না? এখন সমস্যা যেটা হলো, আমরা মনে করি সবকিছুই একদম স্মুথলি হয়ে যাবে, একদম সকালে ঘুম থেকে করে দেবো সব ঠিকঠাক হয়েছে। আসলে এত ঠিকঠাক না, কারণ রাষ্ট্র একটা বিশাল একটা যন্ত্র, কারণ এটা সহজে সব কিছু সমাধান করা সম্ভব নয়। আমরা বারবার দেখেছি অনেক সময় অবস্থাটা এমন দলীয়করণ করা হয়েছে যে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার সবই একটি দলের লোক। আপনি এখানে একজনকে চেঞ্জ করবেন, রিপ্লেস করবেন, পারবেন না। এবং আপনি লক্ষ্য করেছেন যে উপদেষ্টাদের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এখন ডিএনএ টেস্ট করাটা ছাড়া উপায় নেই। এবং আপনাকে আরেকটা তথ্য দিই, সেটি হলো যখন কোনো ব্যক্তিকে কোনো জায়গায় সরকার বসায় তখন গোয়েন্দা সংস্থা দিয়ে তার ফ্যাক্ট চেক করে। আপনার কি পারবেন এখন এই সরকার পারবে সে কাজটি করতে? কারণ যাদেরকে দিয়ে চেক করাবে তারা তো তারাই। এটা একটা বিরাট একটা সংকট তৈরি হয়েছে। এর মানে এই সংকটগুলি ধরে রেখে আমি জবুথুবু হয়ে বসে থাকবো, সরকার চালাবো না, যেমন চলেছেন, সেটাও কিন্তু সমাধান নয়। কিন্তু কাজটা ধীরে ধীরে হবে। সম্ভবত মির্জা ফখরুল সেটি বলেছেন, উনি এই কারণেই বলেছিলাম যেটা আগে উল্লেখ করলাম, যে 17 দিনে 17 বছরের জঞ্জাল তোর যাবে না, একটু সময় দিতেই হবে। নিঃসন্দেহে সেই সুযোগ আসলে নেই। কিন্তু আপনি যখন বলছেন যে একা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব ধরনের সংকট সংস্কার করে ফেলা সম্ভব নয়, শরীফুজ্জামান শরীফ, তেমনি রাজনৈতিক দলগুলো তো বাংলাদেশের জন্য নির্বাচনের পথে যেহেতু আমরা হাঁটতে চাইছি, আমরা গণতান্ত্রিক ধারায় ফিরতে চাইছি, তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গায় তারা আছেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত, আপনি তাই মনে করেন? তার আগে আমি ফরিদ ভাইয়ের একটা কথার একটু উত্তর দিই। নিশ্চয়ই বিমান তৈরি করা আর একজন মানুষের চোখে চিকিৎসা করা এক জিনিস না। একজন অসুস্থ মানুষ, তার পায়ে গুলি লেগেছে, সেখানে একটা অপারেশন করতে হবে, এই কাজটা একরকম। আর আপনি যমুনা নদীর উপরে আর একটা ব্রিজ তৈরি করবেন, দুটোর ধরনটা কিন্তু এক না। গত 15 বছরে আমাদের প্রশাসনে আওয়ামীকরণ হয়েছে, দলীয়করণ হয়েছে, এগুলো আমরা জানি। কিন্তু একজন মানুষের চিকিৎসার জন্য আপনার এত কিছুর কিন্তু দরকার নেই, এত দিকে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনি আন্তরিক হন, একজন চিকিৎসককে সেই জায়গায় দায়িত্ব দেন। আমি এদের পক্ষে বলি, আমি কিন্তু উল্লেখ করেছি সরকার অলরেডি ভুল ত্রুটি স্বীকার করেছে, ধরনগুলো কাজের ত্রুটি স্বীকার করেছে তারা। আমি এই জায়গাটায় সরকারের উদারতাকে রেসপেক্ট করি। তারা রাতের বেলা এসে, কিন্তু একই সাথে আপনার প্রায়োরিটি এটি নিয়ে কি এই প্রথম বিক্ষোভ হলো না, এটি নিয়ে এর আগেও বিক্ষোভ হয়েছে। তো কেন যে গণ অভ্যুত্থানের উপরে ভর করে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি পাওয়ারে আছেন, আপনাকে কেন গাড়ির উপরে খালি গায়ে লাফিয়েছে নাকি স্যান্ডেল পরে লাফিয়েছে আমি সেটি বলছি না। আমি বলছি যে একটা সিন ক্রিয়েট তো হয়েছে, এটি কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। কোনো সিন ক্রিয়েট হয়নি, কেন জানেন? গণতান্ত্রিক, আমি আপনাকে পরিষ্কার বলি, গণতান্ত্রিক সরকার থাকলে এবং বাক স্বাধীনতা থাকলে এই ধরনের আন্দোলন হবে। আগে আপনি করতে পারেন না, অবশ্যই আগে আপনি করতে পারেন না। এবং আমরা চাই, এবং আমরা যারা চাই, আপনারা হয়তো করেন না, আমরা করেছি, আমরা চাই, আমরা গুলি খেয়েছি, আমরা মার খেয়েছি। আমি এখানে একটু সংশোধন দিতে চাই, আমি একটা সংশোধন দিতে চাই। সেটা হলো আপনি করেননি বলে একটা শব্দ উচ্চারণ করেছেন। জি, আমরা করেছি গত 15 বছরে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনে ছিলাম, জি, এবং আমাদের ফাইটটা এক ধরনের, আপনাদের ফাইটটা এক ধরনের। আপনি যদি বলেন আপনারা করেননি, তাহলে সেটা আসলে না। আপনি যে বলছেন যে সর্বগ মিথ্যা, না না না, আপনি যে আমাকে বলছেন যে আসলে প্রশ্ন থাকতে পারে, আপনি যে 15 বছরে কেউ করেননি যেটা বলছেন, আমি 15 বছরে আমি সেটা বলি না, আমি আবার ভুল ব্যাখ্যা দিয়েছি। আমি একটা কারেকশন দেই, আমি বলিনি করেননি এটা না। আচ্ছা, আমি বলো এরকম কি করা যেত? হ্যাঁ, করা যায়নি কেন? আপনি স্বাস্থ্যমন্ত্রীর গাড়ির উপরে উঠে প্রতিবাদ আপনারা করেছেন কখনো? কোন রাজনৈতিক দল করেছে? ওই যে স্বাস্থ্যমন্ত্রীর গাড়ির উপরে ওঠাটাকে আপনি স্বাধীনতা কেন মনে করছেন?
এই প্রশ্নটি আমি করতে চাই আপনার কাছে আপনার রোগটার দিকে নজর না দিয়ে তার স্বাধীনতা মানে নিশ্চয়ই আমি যা ইচ্ছা তাই করতে পারবো সেটি নয়। কোথাও কোথাও করেছি, করিনি তা না, করেছি বলেই আমাদের অনেকে জেলে গেছে। 15 বছরে আমরা একেবারে কম্বল মুড়ি দিয়ে সরকারের ভয়ে ঘুমিয়েছিল বাংলাদেশের দলগুলো, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশে রাতের ভোট যেদিন হয়েছে তার পরের দিন দুপুরবেলায় প্রথম আমরা প্রেস ক্লাবের সামনে মিছিল করেছি। এই জায়গাগুলোতে আমরা আসব, যে আন্দোলন আমরা করছি, বহু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আন্দোলন আমরা করতে পারবো, আন্দোলন আমরা করতে চাই, স্বাধীন রাষ্ট্রে সেই সুযোগ আছে, কিন্তু আন্দোলনের ধরন নিয়ে আসলে প্রশ্ন আছে। মন্ত্রীর গাড়ির উপরে লাফানোটার স্বাধীনতা ভোগ করতে চাই, এই জায়গাটিতেই আমি সার্ভিসটা চাই। নিশ্চয়ই আমি মনে করি ওটাই হচ্ছে প্রায়োরিটি। এই জায়গাটিতেই আমি আসতে চাই, একটি বিরতি নিয়ে ফিরতে হবে, বিরতি নিয়ে ফিরছি, দেশ সন্ধ্যার সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। সংস্কার নিয়ে আমরা যখন আলোচনা করছি শরীফুজ্জামান শরীফ, অনেকভাবেই সংস্কার প্রয়োজন এবং সেটি হয়তো নিজের থেকে সবার আগে শুরু করার কথা ছিল আমাদের, কিন্তু মন্ত্রীর গাড়িতে উঠে পড়া এবং আন্দোলনে নানান রকম ভিন্নভাবে আমরা আন্দোলন হতে দেখেছি। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা হিন্দি গানে ডিজে নাচ হতে দেখেছি। সেগুলোকে আসলে আমরা কিভাবে সংস্কার বলতে পারি, কিংবা সংস্কারের জায়গাটি আসলে সেখান থেকেও শুরু করার প্রয়োজন ছিল কিনা? একটু ডিজে নাচের ব্যাপারটা একটু বুঝবে, আমাকে বলবেন, আমি ঠিক জানি না। ছাত্রলীগ নিষিদ্ধের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এলাকায় সেখানে হিন্দি গানের সাথে নাচানাচি করা হয়েছে। জি হয়েছে। কবে হয়েছে? যেদিন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে সেই দিনই রাতে হয়েছে। কোথায় হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয়েছে। আমার ঠিক জানা নেই, আর যে বিষয়ে জানি না সে বিষয়ে আমি বলতে চাই না। কিন্তু সেই ধরনের ঘটনাগুলো নিশ্চয়ই আমরা চাই না, সেটা নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত আমাদের জন্য। শরীফুজ্জামান শরীফ, আপনি কি বিষয়টি জানেন? আমি জানি। জি, আমি জানি যে জায়গাগুলো আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা আহত হয়েছি। মধুর ক্যান্টিনের মধ্যে গরু এবং খাসি এনে বেঁধে রাখা, আমরা মনে করি না যে এই যে কাজগুলো, এই কাজগুলো মেইন স্ট্রিমের যে স্টুডেন্ট লিডার যারা তারা এটি করেছে। অনেক সময় অতি উৎসাহী হয়ে কেউ কেউ কতগুলো কাজ করে, গণবিয়ের আয়োজন করা ইত্যাদি ইত্যাদি। তবে তারা যে ব্যাখ্যাগুলো দিয়েছে তাদের একটা দীর্ঘ মানসিক ট্রমার মধ্যে ছিল, আমি এটি স্বীকার করি। শিক্ষার্থীরা এই যে তাদের এত সহপাঠীর মৃত্যু, রক্ত, এটিকে স্বাভাবিকভাবে তাদেরকে স্পর্শ করে। কিংবা ছাত্রলীগের প্রতি আসলে সহমর্মিতা থাকার কথাও নয় বাংলাদেশে এই মুহূর্তে, সেখান থেকে আসলে একটি ক্ষোভ সৃষ্টি হতেই পারে, সেটিও স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভের প্রতিফলন আসলে কিভাবে হবে সেই সংস্কার প্রয়োজন। এই উদাহরণগুলো আমাদের চোখে এবং নানা জায়গায়, আমি টেলিভিশনে আমরা অনেকেই কথা বলেছি, অনেক উৎসাহ জায়গা থেকে, অতি উৎসাহের জায়গা থেকে এই কাজগুলো করা হয়। আমরা কখনো কখনো আনন্দের কারণে সবকিছু হিতাহিত জায়গাগুলোকে হারিয়ে ফেলি। এটা যে সবসময় যে খারাপ আমি সেটি মনে করি না, তবে আমাদের কখনো কখনো এই বিষয়টিকে খেয়াল রাখা দরকার এবং ফোকাসটা কোন জায়গাটা আমি করব। আমি এই মুহূর্তে যেটা মনে করি যে শিক্ষার্থীদের সঙ্গে আপনি যেটা দেখছেন, ফরিদ ভাই তার জায়গা থেকে অবশ্যই বলবেন, আমি কিন্তু কতগুলো জায়গায় রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে, ওটা ভাইরাল, একজন আমাদের এক বোন যার একটা চ্যাম্পিয়ন ভূমিকা ছিল এই আন্দোলনে, তিনি বলছেন আমি উপদেষ্টাদের তলা খুলে ফেলবো, জাস্ট এই শব্দটা। এবং তার যে ক্ষোভ আমি দেখতে পাচ্ছি, এবং তিনি বলছেন যে তার কাছে অনেক গোপন খবর আছে। তো আমি মনে করি যে এই যে দুটো শক্তি, সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কেউ কারো প্রতিদ্বন্দ্বী না। একজন যদি সহযোগিতা না করে আরেকজন চলতে পারবে না। সুতরাং এদের মনের মধ্যে যতই ক্ষোভ থাকুক না কেন, মাঝে মাঝে তাদেরকে বসা দরকার। পলিটিক্যাল পার্টি যে পরিবর্তন আমরা চাইছি, সেই পরিবর্তন আসলে বর্তমান সরকারের আসলে বিফলে যাওয়ার কোনো সুযোগও নেই। এটাকে যদি সাস্টেনেবল করতে হয়, আপনাকে খেয়াল রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধুমাত্র কিন্তু এই যে বাংলাদেশের এই এলাকার সন্তান না, তার ইন্টারন্যাশনালি যে একটা ইমেজ রয়েছে, আপনার কোনো কাজের কারণে সেটি যদি ক্ষতিগ্রস্ত হয়, যদিও তিনি শুরুতেই কতগুলো হয়তো তরুণদেরকে উৎসাহিত করার জন্য ওই যে মাস্টার মাইন্ড, এই যে শব্দগুলো, এই শব্দগুলোতে কিন্তু স্টেক হোল্ডার যারা, তারাও অনেকগুলো জায়গায় দ্বিমত পোষণ করেছে, তারা অস্বস্তি বোধ করেছে যে এই গণ আন্দোলনের স্টেক হোল্ডার ওই শিক্ষার্থীটাও। আমি যে জায়গাটা এসে থামতে চাই, এখন গত কয়েকদিন ধরে তো উপদেষ্টা নিয়োগ নিয়ে কথা হচ্ছে। উপদেষ্টা নিয়োগের আমরা যে এখন পর্যন্ত যে সংবিধানটা মেনে চলছি, যে সংবিধান মেনে 3 জন উপদেষ্টাকে আপনি শপথ করিয়েছেন, সেই সংবিধান বলে সরকার পরিচালনায় টিম ওয়ার্কটা কীভাবে চলবে, কাকে কাকে আপনি উপদেষ্টা মণ্ডলীতে নেবেন, সাংবিধানিক আইনত তার কর্তৃত্ব একমাত্র প্রধান উপদেষ্টার। আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি বলতে পারবেন না, আপনি যদি ভাগ চান সেটি আপনি চাইতে পারেন, আপনি যদি এইখানের অংশীদারিত্ব চান চাইতে পারেন, কিন্তু রাস্তায় যে প্রতিক্রিয়াগুলো আমরা দেখাচ্ছি,
গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে 11 জনকে নতুন করে নিতে হবে মানে উত্তরাঞ্চল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে। এটিকে আমি মনে করি যে গণ অভ্যুত্থানের যে স্পিরিটের যে জায়গাটা, আপনি বৈষম্যর বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই মুহূর্তে এসে যদি বলেন যে আমার বিভাগ থেকে আরো 10 জনকে নিতে হবে, তাহলে আপনি সেই কোটার জায়গায় ফিরে যাচ্ছেন। আমরা আসলে ঠিক যা চাইছিলাম সেটির সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা সর্দার ফয়েদ আহমেদ, আপনিও কি মনে করছেন আসলে যে স্পিরিট ছিল আমাদের গণঅভ্যুত্থানে সেখানে আমরা নিজেরাই নিজেদের সাথে সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছি? একটি বিষয় হয় কি, বিপ্লবের সঙ্গে গণ অভ্যুত্থানের সাথে আবেগের বিষয়টি জড়িত থাকে। আবেগ দিন দিন ফিকে হতে থাকে, এটা হলো প্রাকৃতিক নিয়ম সব মানুষেরই। কিন্তু এই আবেগটা কোনো কোনো মহল ফিকে হতে দিতে চায় না। তারা মনে করে এই আবেগটা আমাদেরকে ধরে রাখতে হবে রাষ্ট্র সংস্কারের কাজটা যদি করতে হয়। যার কারণে এখনও রসরুবে বলছিলেন এদেরকে পড়াশোনা নেই। আমি একজন সমন্বয়ককে টকশোতে ডাকার কারণে সে আসতে পারছিল না, তখন আমি বললাম তোমার সমস্যাটা কোথায়? আমাকে বললো যে আমার সকালে পরীক্ষা আবার বিকালে একটা প্রোগ্রাম পড়েছে। এটা আসলে তাদের জন্য কষ্টকর, সারাক্ষণ মাঠে ময়দানে থাকবে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে মাঠটা ছেড়ে দেওয়া প্রবলেম। এই যে প্রতিবাদ হচ্ছে, সমালোচনা হচ্ছে, পায়ের তলা খুলে ফেলবে বলছে, এগুলো বলা দরকার। কেন বলা দরকার জানেন? সেটি হলো একটা যে কোনো সরকার একটা প্রেশার গ্রুপ থাকা দরকার। যখন সরকারে কোনো প্রেশার গ্রুপ থাকে না তখন সরকার স্বৈরাচার হয়ে ওঠে অথবা ভুল করে, এবং সরকার যখন ভুলগুলো স্বীকার করে তখন সেটা পজিটিভ। সরকার ভুল করবে এটা স্বাভাবিক, যে কোনো লোকে ভুল করতে পারে, সিদ্ধান্তে ভুল করতে পারে। আর একটা বিষয় সেটা হলো যে এটা শুরু থেকে আমরাও বলছিলাম, সেটা উপদেষ্টা যে নিয়োগ হয়েছে তারা আসলে কতটুকু ক্যাপাবল, যোগ্যতার চেয়ে বেশি প্রশ্ন হচ্ছে আসলে তার সামর্থ্যটা রয়েছে কিনা এটাকে মোকাবেলা করার জন্য। আমরা স্বাস্থ্য উপদেষ্টার বিষয়ে আগের থেকে কথা হয়েছে। আজকে যে আন্দোলন হলো, তার গাড়ির উপরে মানুষ উঠে চিৎকার করলো, স্লোগান দিল, এটা এই কারণে নয়, তার আগের থেকে আমরা বুঝতে পারছিলাম যে উনি এই কাজটা আসলে ভালো মতো করতে পারছেন না। এখানে ব্যক্তিগত পছন্দের বিষয় না, সেটা আসলে উনি পারছেন না। এবং আজকে সরকারের মহলে নানান জায়গায় আমার যতটুকু জানা আছে এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এর বিকল্প কাকে দেওয়া যায়, হয়তো আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে আমরা বিকল্প একজন স্বাস্থ্য উপদেষ্টা পাবো, কারণ উনি ফেল করেছেন। এই যে আন্দোলনটা হলো এবং যোগ্যতা সম্পূর্ণ নন এমন একজন স্বাস্থ্য উপদেষ্টা যদি বাতিল হয়ে যায় তাহলে এই আন্দোলন সাকসেসফুল। কারণ হলো এই আহতদের যথাযথ চিকিৎসা ছাড়া উপায় নেই। স্বরূপে একটা কথা বলতেছিলেন, এদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু এই সরকার দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা টেলিভিশনে মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা খোলা মনে রাস্তায় চলাফেরা করতে পারছি। শরীফবাদের পুলিশের আতঙ্কের মধ্যে নেই, বাসায় কেউ নক করলে ভয় পাচ্ছেন না যে পুলিশ আসলো কিনা। এই যে পরিবেশটা এরা আমাদের দিয়েছেন, কাজেই তাদের চিকিৎসা হবে না, তারা ধুকে ধুকে হসপিটালে থাকবে, এটা কোনো মেনে নেওয়ার সুযোগই নেই। যে যতই বলুক না কেন, এটা করার কোনো সুযোগই নেই। জি, কিন্তু আন্দোলনের ধরন নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, সেই জায়গাতে কিন্তু রাজনীতির জায়গাতে যেতে চাই, অর্থাৎ সংস্কার এবং বাস্তবায়ন সবকিছুই মূলত আসলে একটি সুষ্ঠু নির্বাচনকে কেন্দ্র করে। শরীফুজ্জামান শরীফ, যখনই আমরা নির্বাচনের কথা বলবো তখন সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাটা খুবই জরুরি, যেটি আমরা বিগত অনেকগুলো নির্বাচনে দেখিনি, কিংবা আমরা হয়তো ভুলেই গেছি যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার সেটি নিশ্চিত করতে পারবে কিনা? প্রথম জায়গাটা হলো এই যে প্রেশার গ্রুপ। আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় পার্লামেন্টারি ককাস হয়, ছোট ছোট টিম হয়। এই টিমটা সরকারের নানা পলিসিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এটিরকে আমি একরকমের দেখি। আর রাস্তায় রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আপনি যদি 7 দিনের মধ্যে আমার এই 5টা দাবি না মানেন তাহলে আমি যমুনা সেতু বন্ধ করে দেব, এটিকে আমি কিন্তু ওই যে প্রেশার গ্রুপ দেখি না। আমি দেখি যে কখনো কখনো একটা কাউন্টার গভর্নমেন্ট এস্টাবলিশ করা। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি আমারও। আমরা এই গণঅভ্যুত্থানের ভেতর থেকে কি চেয়েছি? আমাদের প্রথম চাওয়াটা ছিল এক দানবীয় সরকার 15 বছর যে আমার ভোটাধিকারটা কেড়ে নিয়েছিল, আমি আমার ভোটাধিকারটা ফেরত পাবো, আমি নির্ভয়ে কথা বলতে পারবো। সেই জায়গায় যাওয়ার কিনা সেটি নিশ্চয়ই তো আমরা চাই। আমি উত্তরটি নিব শরীফুজ্জামান শরীফ, একটি বিরতি নিয়ে ফিরতে হবে আমার। দেশসন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশসন্ধ্যা দেখছেন, শরীফুজ্জামান শরীফ, এবারের সামনে নির্বাচনে সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতখানি চ্যালেঞ্জ হতে যাচ্ছে? প্রথম জায়গাটা বলি আর কি, এবারের যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব এবং আগামী যে নির্বাচন, এটি বাংলাদেশের অন্য প্রেক্ষাপট থেকে কিন্তু ভিন্ন। আমরা যে সরকারটিকে বিদায় করলাম, যে রাজনৈতিক দলকে, তার মাথার উপরে কিন্তু অসংখ্য মানুষের হত্যার অভিযোগটি রয়েছে। সুতরাং অন্যান্য সময়ে যে ধরনের রাজনৈতিক প্রস্তুতিটা দরকার,
বা যে ধরনের রাজনৈতিক প্রস্তুতি নেওয়ার আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে, এবারের ব্যাপারটা ভিন্নতা আসবে। নিশ্চয়ই তাদের এই যে দায়, গত 15 বছরের তাদের যে দুঃশাসন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের যে দায়ভারটা, এটি কিন্তু তাকে কাঁধে থাকবে, তখন আপনি তাকে নিয়ে আলোচনাটা করবেন। সুতরাং আগামী নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে এটি নির্ভর করবে, এই মুহূর্তে এটি স্পষ্ট করে বলা যায় না। বাংলাদেশের ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের জন্য একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং এই বিচারের ফলাফলটা কী হবে। তবে আমার যে প্রত্যাশার জায়গাটা, বাংলাদেশের মানুষ যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন, যদি একটা ক্রেডিবল ইলেকশন এবং পার্টিসিপেটরি ইলেকশন হয়, তাহলে অতীতের যে গ্লানিগুলো আছে, নির্বাচনের কাঁধের উপরে ভর করে আছে, সেখান থেকে আপনাকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে বাংলাদেশের ভোটাররা যাতে বিভক্ত হয়ে পড়ে, একটি অংশ ঘরের মধ্যে মুখ বন্ধ করে বসে আছে, অথবা অভিমান করে বসে আছে, অথবা ভয়ে কেন্দ্রে আসছে না, এরকমের একটা পরিস্থিতি নিয়ে যদি আপনি একটা নতুন নির্বাচনের দিকে যান, সেই নির্বাচনটা শুধুমাত্র ডোমেস্টিক যারা অ্যাক্টর আছে তারাই যে গ্রহণ করবে তা না। আমাদের এর বাইরে যে ওয়েল উইশার যারা আছে, যারা গত 1.5 দশক আমাদের এখানে একটা ক্রেডিবল ইলেকশনের কথা বলেছে, আমাদের একটা গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছে, এবং আপনি অস্বীকার করতে পারেন আমাদের একটা প্রবণতা আছে। আমরা যখন আমেরিকার একজন ডেপুটি সেক্রেটারি একটা স্টেটমেন্ট দেয়, একটা প্রতিক্রিয়া দেয়, ওটা যখন আমার পক্ষে আসে তখন আমি উৎফুল্ল হয়ে যাই। আবার একেবারে সর্বোচ্চ জায়গার থেকে, আরও বড় কোনো জায়গার থেকে কেউ যদি প্রতিক্রিয়া দেয়, ওটা যদি আমার পক্ষে না আসে, আমরা সেটা ফু দিয়ে উড়িয়ে দেই। আমি সেটা কাউন্ট করতে চাই না। এই জায়গাটা করা যাবে না, করতে পারবে না। এই ধরনটি আসলে আমরা মূলত রাজনৈতিক দলগুলোর মাঝেই দেখি, এবং আমরা যখনই সংস্কার নিয়ে আলোচনা করি, রাজনৈতিক দলগুলো আসলে নিজেদের মাঝে কতখানি সংস্কার করতে পেরেছে সেটি একটি খুবই বড় প্রশ্ন। সরদার ফরিদ আহমদ, 5 অগস্টের পর থেকে এখনো পর্যন্ত যে সময়টাতে আপনার চোখে পড়েছে কিনা যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো, তাদের মাঝে বড় কোনো সংস্কার আনতে পেরেছে? সংস্কার আনতে পারেনি, কিন্তু তাদের ভাবনার জগতে কিছু পরিবর্তন এসেছে। সব নেতার মধ্যে না হলেও কিছু কিছু নেতার মধ্যে তো এসেছেই, কারণ তারা বোঝার চেষ্টা করছে। কারণ সব মহলে আলোচনা হচ্ছে যে রাজনৈতিক ভাষা পাল্টে গেছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, মতামত পাল্টে গেছে, তাহলে এটাকে কীভাবে ধারণ করতে হবে সেই চিন্তাটা অনেকের মধ্যে রয়েছে। বিশেষ করে আমরা বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কিছু বক্তব্য যখনই শুনি বা দেখি, তখন তাকে এই বিষয়টা উনি নজর রেখেছেন বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ উনি অত্যন্ত প্রাজ্ঞভাবে এবং বাস্তবতা সামনে রেখে বক্তব্যগুলি রাখছেন। তার বক্তব্যের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করতে পেরেছে বলে আমার অন্তত মনে হয় না। এবং আমি যারা একটু আলোচনা করছিলাম যে উনির দৃষ্টিভঙ্গি সামনে রাজনীতিটা কোন ধরনের দাঁড়াতে পারে এবং কি কি করা উচিত, কি কি করা উচিত না, ওনার স্পষ্ট ধারণা রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট যে বাংলাদেশের বর্তমান বাস্তবতা পাল্টে গেছে সেটি বোঝা শুরু করেছে। সেটা আমি বোঝাচ্ছি। সেটি হলো যে আমি শুরুতে বলছিলাম যে এখানে পক্ষ রয়েছে এখন 4টি, মানে মূল। একটি হলো অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামাত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিএনপি কিন্তু ওই বাকি 3 পক্ষের সাথে কোনো ক্ল্যাশে যেতে চাচ্ছে না, কারণ এটা তার একটা নির্বাচনী কৌশল। আর একটা বিষয় যেটা, সেটা হলো আসলে নির্বাচন নিয়ে ঠিক এই মুহূর্তে আলোচনাটা করা একটু কঠিন। 2 কারণে কঠিন। একটি হলো নির্বাচনটা কবে হবে আমরা জানি না, একটু সময় তো লাগবেই। আরেকটি হলো যে ওই সময় কী ধরনের জোট গঠিত হয়, কারা কার পক্ষে থাকে, সেটা আরেকটা বড় ধরনের ঘটনা। তৃতীয় আরেকটি ঘটনা যেটা উল্লেখ করতেই হয়, সেটি হলো নতুন রাজনৈতিক দলের বা শক্তির উত্থান যে ঘটবে না তার নিশ্চয়তা নেই, বরঞ্চ ঘটার সম্ভাবনাটাই বেশি। আমরা এরকম দেখছি। আপনি দেখছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নানান জায়গায় কমিটি করছে, আর জাতীয় নাগরিক কমিটিও সারা দেশব্যাপী কমিটি করছে। খুব প্রান্তিকভাবে কেউ কেউ মন্তব্য করছেন যে এই কমিটি গঠন শেষে হয়তো রাজনৈতিক দল হিসাবে অন্তত জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ মানে সামনে আসতে পারে। তারা এটা হতে পারে, কমিটি টোটাল সারা বাংলাদেশের কমিটি ঘোষণা করবে, এরপর তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এবং সেখানে ওই রাজনৈতিক দলের সঙ্গে জামাতের সম্পর্ক কী হবে, বিএনপির সম্পর্ক কী হবে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কী দাঁড়াবে, সেটা একটা হিসাব নিকাশের ব্যাপার আছে। কাজেই আমরা ক্লিয়ার করে বলতে পারছি না। অর্থাৎ সমীকরণ আসলে যে কোনো সময় পাল্টে যেতে পারে, কিন্তু যেই সমীকরণ পাল্টে যাওয়া নিয়ে আমরা এত আলোচনা করছি, শরীফুজ্জামান শরীফ, যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে, তারা কি আসলে কোনো না কোনোভাবে নতুন রাজনৈতিক দলগুলো একটু চাপে আছে, কিংবা ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে সেটি নিয়ে তারা একটু ভীত কিনা? প্রথম জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর বোধের মধ্যে একটা পরিবর্তন এসেছে। ভাই যেটি বললেন, ফরিদ ভাই, আমি এটি খুব অবজার্ভ করি। তারেক রহমানের আগের যে বক্তব্য বা রাজনীতি নিয়ে তার যে বিশ্লেষণ,
এবং এখন তিনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন আমি অনেক পার্থক্য দেখি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এর বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, যদিও আমি মনে করি সরকার একদিকে আর পাবলিক সাধারণ মানুষ একদিকে, তাদের স্টেকটা অনেক বেশি। এর বাইরে যে দলগুলো আছে তাদের চিন্তা ভাবনার মধ্যেও কতগুলো পরিবর্তন আমি দেখছি। তারা কতগুলো কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করেছে। তারা তাদের সংস্কারের নিজেদের মধ্যে কতগুলো সংস্কার, আমরা সংস্কার বলতে শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনটাকে বুঝি, কিন্তু এদের যে কর্মসূচি, পাবলিকের সাথে তাদের যে বিভিন্ন ঘটনার যে প্রতিক্রিয়াগুলো, সেই প্রতিক্রিয়াগুলোকে আমরা কিন্তু অনেক সময় কাউন্ট করতে চাই না, এটাকে আমরা সংস্কার বা বোধোদয় বলতে চাই না। আমি মনে করি যে টোটাল যে প্যাকেজ, এক কথায় দুই কথা আপনি শেষ করতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে এটা আমি জানি না, তবে বাংলাদেশে রাজনীতি করার যে কোনো মানুষের অধিকার আছে। কিন্তু আপনি যদি এই একই সাথে এখানে কিংস পার্টি এই ধরনের যে দলগুলো বিভিন্ন সময় হয়েছে, যদি পাবলিক একবার আপনার গায়ে ওই তকমাটা লাগিয়ে দিতে পারে, আপনার কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে পাবলিক যদি ধারণা করে যে এই প্রক্রিয়ার সঙ্গে আপনার একটা সংযোগ বা সম্পর্ক আছে, আপনার ধার কাছে যাবে না। আপনি খেয়াল করে দেখেন গত সরকারের আমলে আসল বিএনপি নামে মাঝে মাঝে কিন্তু এক ভদ্রলোককে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর রাস্তায় নামাতো, নাসিম নাম সম্ভবত বা এরকমের কিছু একটা নাম, এবং উনি ছিলেন কিন্তু মানুষের ঠাট্টা মশকরার জায়গা। বিএনপির এত নির্যাতনের মুখেও বিএনপি থেকে দুইজন মানুষকে কিন্তু আনতে পারেনি মানুষ, অথচ বিএনপির রাজনীতি বা বিএনপির সাবেক যে নেতারা তারা সবাই কি বিএনপির পজিশন পছন্দ করতেন, সমর্থন করতেন? হয়তো অনেকে করতেন না, কিন্তু তারপরেও ওই যে পাগলামিকে পাবলিক যেটাকে পাগলামি হিসাবে ট্রিট করতো, যে মানুষটাকে আসল বিএনপির নামে, মানুষ কিন্তু তার সঙ্গে যায়নি। রাজনৈতিকভাবে আসলে এখন সাধারণ যথেষ্ট সচেতন। আপনার যে ইনিশিয়েটিভটা পাবলিক যদি দেখে যে এটা রাজার ইচ্ছায়, কর্তার ইচ্ছায় আপনি কর্মটি করছেন, আপনি কিংস পার্টি হতে চাচ্ছেন, যত ধরনের সম্ভাবনা পটেনশিয়ালিটি আপনার মধ্যে থাকুক না কেন, সেটা আলোর মুখ দেখে। শেষ পর্যন্ত আসলে আমাদের নিজেদের থেকেই সংস্কার করা শুরু করতে হবে এবং সেটি বাস্তবায়নও দেখতে হবে। সর্দার ফরিদ আহমদ এবং শফিউজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দিন সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।